সুচিত্রা ভট্টাচার্যের অকাল প্রয়াণে মিতিন মাসির কাহিনীর ধারা স্তব্ধ হয়ে গেল। প্রকৃতপক্ষে মিতিন মাসি সমগ্রের শেষ খণ্ড এটি। মিতিন মাসি ওরফে থার্ড আইয়ের প্রজ্ঞাপারমিতা মুখার্জি। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র খণ্ড 2 থেকে একটি গল্প, দুঃস্বপ্ন বারবার। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। টিফিনের ঘন্টা বাজতেই স্কুল ব্যাগ থেকে প্লাস্টিকের বক্সটা বের করলো টুপুর। ক্লাসরুমে আহার ব্যাপারটা টুপুরের না পছন্দ। সোজা গিয়ে বসেছে কম্পাউন্ডের ছাতিম গাছের নিচের বেদিটায়। সেই কোন 9:15 বেরিয়েছে, এখন ঘড়ির কাঁটায় 2 পার। বহুত চোঁচো করছে পেট, এক্ষুনি চিৎকার জুড়বে নাড়ি ভুড়ি। থুরি, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, অগ্নাশয় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এইভাবেই ভাবতে বলে মিতিন মাসি। এতে নাকি চিন্তা ভাবনায় বেশ একটা গোছানো ভাব আসে। কথাটা মনে আসতেই টুপুর সামান্য উদাস। কতদিন দেখা হচ্ছে না মাসির সঙ্গে। সেই গরমের ছুটিতে মাত্র 7 দিনের জন্য গিয়েছিল টুপুর, ব্যাস। এমনি পোড়া কপাল টুপুরের, ঠিক তখনই জ্বরে পড়ল মাসি। ব্যাস, বেড়াতে যাওয়া চুলোয়, কোনো কেস টেসও এলো না। দিনগুলো পুরো বৃথাই গেল টুপুরের। আজকাল তো টুপুরকে ফোন পর্যন্ত করতে পারছে না মাসি। কে জানে, মাসি হয়তো টুপুরকে আর পাত্তা দিতেই রাজি নয়। গোয়েন্দাগিরিতে মাসির সহকারী হওয়ার স্বপ্নটা বুঝি অপূর্ণই রয়ে গেল এ জন্মে। ঈষৎ বেজার মুখে টুপুর পাত্রটা খুলল। খাবার দেখে আরো খিচড়ে গেল মেজাজ। উফ, আজ আবার চাউমিন। তাও হয়তো গিলে নেওয়া যেত, কিন্তু এমন গাদাখানেক সস ছড়িয়েছে মা প্রাণের সুখে, ওই দ্রব্যটি মুখে তুললে ওয়াক না উঠে আসে। দ্রুত একটা মতলব এঁটে নিল টুপু। ক্লাসের অনেকেই তো তোলা তোলা করে খায় চাউমিন, তাদের কাউকে গছিয়ে দিতে পারলে তো ল্যাটা চোকে। বিনিময়ে তার খাবারটাই নয় সাঁটাবে আজ। কাকে ধরা যায়? টুপুর তাকাচ্ছে এদিক ওদিক। জয়, নেহাল, তরন্নুমদের দলটা টিফিন বদলা বদলি করে খায়, সুতরাং ওখানে ভেরা যাবে না। সৌভিক তো নির্ঘাত টোস্ট এনেছে। শুকনো শুকনো ওই দ্রব্যটিও টুপুরের দুচক্ষের বিষ। ওপাশে রিয়া, মনিকা, দেবারতীদের দলটায় উকি দিয়ে দেখবে। বড্ড বেশি সাজগোজের গল্প করে ওরা। টুপুর পছন্দ করে না খুব একটা, তবু আজ না হয়। আচমকা চোখ আটকেছে শালিনীতে। সামনে খোলা টিফিন কৌটো। মেয়েটা কেমন ভ্যাবলার মতো বসে আছে। হাত নড়ছে না, মুখ নড়ছে না। চারিদিকের হট্টগোলে দৃষ্টি নেই। হলোটা কি? খাবার পছন্দ নয়? কিন্তু শালিনী ঘোরতর নিরামিষাশী। ডিম, পেঁয়াজ, রসুন কিচ্ছুটি ছোঁয় না। ও কি খাবার বিনিময়ে রাজি হবে? তবু খিদে বড়ই বালাই। পায়ে পায়ে শালিনীর কাছে গেল টুপু। পেছন থেকে ঘাড়ের ওপর দিয়ে মুখ বাড়িয়ে বলল, তোর কি মেনু রে আজ? পুরি, হালুয়া, আঙুর আর মুগ ডালের ভুজিয়া। আরে বাস, সবকটাই তো টুপুরের বেশ প্রিয় আইটেম। আর শালিনীদের বাড়ির পুরি হালুয়ার টেস্টও আলাদা। খাঁটি ঘিয়ে ভাজা বলে ভারী চমৎকার একটা বাস বেরোয়। একদিন খাইয়েছিল শালিনী, 7 দিন 7টা লেগেছিল জিভে। কিন্তু কিভাবে আজ কথাটা পারে টুপুর? সরাসরি খেতে চাইবে নাকি কায়দা করে বলবে, একটু টেস্ট করা তো? খাবলা মেরে তুলেও নেওয়া যায় খানিকটা। খুব ঠান্ডা মেয়ে শালিনী, রাগও করবে না, মুখে রাও কাড়বে না সম্ভবত, কিন্তু মনে মনে বিরক্ত তো হবে নিশ্চয়ই। ভাবনার মাঝে আচমকা শালিনীর গলা, তুই আমার টিফিনটা খেয়ে নিবি ঐন্দ্রিলা প্লিজ? অভাবিত প্রস্তাবে ঐন্দ্রিলা তথা টুপুর তো প্রায় বিষম খাওয়ার জোগাড়। কোনো ক্রমে ঢোক গিলে বলল, কেন রে, তুই খাবি না? ইচ্ছে করছে না রে। শরীর ভালো নেই বুঝি? শরীর ভালো নেই বুঝি? শরীর মন কিচ্ছু ভালো নেই রে। খাবার দেখলেই আমার গা গুলোচ্ছে। তাহলে তো চেষ্টা করে দেখতেই হয়। খাবার দাবার নষ্ট করা খুবই অনুচিত কাজ নয় কি? বিশেষত যে দেশে লক্ষ লক্ষ মানুষ অনাহারে থাকে।
বলেই আর অপেক্ষা করলো না টুপুর, হাতে তুলে নিল শালিনীর টিফিন বক্স। গপ গপ করে সাবার করছে পুরি হালুয়া, টকাটক আঙুর চালান করছে মুখগহ্বরে। আহা, ভরে যাচ্ছে মন। এমনি মনোহারি হালুয়া আগে খেয়েছে কি মনে তো পড়ে না। হঠাৎ হোঁচট খেলো। শালিনীর আচরণটা কেমন অদ্ভুত না? সামনেই এক সহপাঠিনী তার খাবারটা গোগ্রাসে খাচ্ছে, অথচ মেয়েটা সেদিকে তাকাচ্ছেই না। কি এত ভাবে বিভোর? টুপুরের মুখ দিয়ে প্রশ্ন বেরিয়ে গেল, তোর ব্যাপারখানা কি বলতো? শালিনীর দৃষ্টি শূন্য থেকে ধারায় নামল। কেন, কি হয়েছে? সেটাই তো আমি জানতে চাইছি, হয়েছেটা কি বলবি তো? কি যে বলি, শালিনীর স্বর দ্বিধান্বিত। শুনলে তুইও নিশ্চয়ই হাসবি, রণদেব, জয়িতা, নিষাদের মতো। টুপুর ক্ষুব্ধ হলো একটু, তবু মুখে কোনো ভাব ফুটতে দিল না। সে যে ক্লাসের অন্য ছেলে মেয়েদের থেকে আলাদা তা বোধহয় জানে না শালিনী। অবশ্য শালিনীর সঙ্গে টুপুরের তো তেমন ঘনিষ্ঠতা হয়নি এখনো। শালিনী তাদের স্কুলেই পড়ছে বরাবর, কিন্তু ছিল অন্য সেকশনে। এই বছরই ক্লাস 7-এ তাদের সেকশনে এসেছে শালিনী। মাত্র কয়েক মাসেই বন্ধুত্ব গড়ে উঠতে পারত যদি মেয়েটা তেমন মিশুকে হতো, কিন্তু মেয়েটা বড্ড বেশি চুপচাপ ধরনের। কারো সঙ্গেই দরকার ছাড়া কথা বলে না খুব একটা, শুধু ওই হাই হ্যালো ব্যাস। এবছর স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের দিন পেঁয়াজের ছোঁয়া খেলো না বলে নজরে পড়ল ওর খাদ্যাভাস। নয়তো শালিনী যে চরম গোঁড়া নিরামিষাশী তাও হয়তো অজানা থেকে যেত টুপুরদের। এক মুঠো মুগ ডালের ভুজিয়া মুখে চালান করে টুপুর বলল, কথাটা নিশ্চয়ই মজার নয়। একবারেই না, বরং ভয়ের। ভাবলেই সিনটা মনে পড়লেই আমার বুকটা কেঁপে উঠছে। টুপুর যেন হালকা রহস্যের গন্ধ পেল। ঈষৎ উদ্গ্রীব গলায় বলল, কি কথা, কি এমন দৃশ্য, কোথায় দেখেছিস? স্বপ্নে। মানে? টুপুরের আচমকা হাসি পেয়ে গেল। কোনো মতে গিলে নিয়ে বলল, স্বপ্ন দেখে কেউ ভয় পায় নাকি? আমিও পাই না, কিন্তু অবিকল একই স্বপ্ন কেউ যদি দিনের পর দিন দেখে, আর সেই স্বপ্নটা যদি ভয়ঙ্কর হয়। দাঁড়া দাঁড়া, রোজ তুই সেম স্বপ্ন দেখিস? গত 4 দিন তো দেখছি। স্বপ্নটা কি? বলতে আপত্তি নেই নিশ্চয়ই? হাসবো না, ওয়ার্ড অফ অনার। তবু যেন ভরসা পাচ্ছে না শালিনী। নখ ঘুরছে, নত মুখে। টুপুরের কপালে ভাঁজ বাড়ল। না, সমস্যাটা গভীরই মনে হচ্ছে। মিতিন মাসির পরামর্শটা মনে পড়ল টুপুরের। যখন কেউ সংকোচের কারণে কোনো কিছু বলতে কুণ্ঠাবোধ করে, তখন বেশি জোরাজুরি করতে নেই, বরং প্রশ্ন বদলে ফেলে তাকে সহজ করে নেওয়া অনেক জরুরি। টুপুর প্রসঙ্গ ঘুরিয়ে বলল, হ্যাঁ রে শালিনী, তোদের বাড়িতে সবাই ভেজিটেরিয়ান? শালিনী অল্প মাথা নাড়ল। কেউ কখনো আমিষ খায় না? খেতে পারবেই না। কেন? ধর্মে নিষেধ আছে যে। তোরা বুঝি বৈষ্ণব? আমরা জৈন। টুপুরের একটু কৌতূহল জাগল। জৈন ধর্ম ইতিহাসে পড়েছে বটে, কিন্তু জৈনদের সম্বন্ধে তার তেমন ধারণা নেই। সামান্য আগ্রহী স্বরে টুপুর বলল, বাঙালিদের মধ্যে জৈন আছে নাকি? আমরা তো বাঙালি নই, রাজস্থানী। আরও ঠিকভাবে বলতে গেলে আমরা মারোয়াড়ি। তোর কথা শুনে তো একটুও বোঝা যায় না, একটুও অবাঙালি টান নেই। শালিনীর মুখে এবার পাতলা হাসি ফুটেছে। তাও তো তুই আমার বাবার কথা শুনিসনি। বাবা তো হিন্দি পর্যন্ত বলে বাংলা টানে। সে কি, কেন? অনেকদিন এ রাজ্যে আছি যে আমরা, বোধহয় 100-200 বছর। এই কলকাতাতেই বরাবর। তাই তো জানি। বিকানিরের কাছে নাগৌর না কোথায় যেন আমাদের দেশ, তা আমি সেখানে কখনো যাইনি। সেই জায়গাটার নামও ঠিক জানি না। ও, কথায় কথায় শালিনী খানিকটা সহজ হয়েছে দেখে টুপুর ফস করে পুরনো প্রশ্নে ফিরে গেল। তুই কি যেন স্বপ্নের কথা বলছিলি না? হ্যাঁ তো। শালিনী মাথা দোলালো। পরপর 4 রাত দেখলাম। আমি একটা বিশাল ঘরে ঢুকেছি। ঘরটা এত উঁচু যে সিলিংটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই ঘরে একটা লোক দাঁড়িয়ে। লোকটা কি প্রকাণ্ড,
যেন একটা মিনি পাহাড়। ইয়া মোটা গোঁফ আছে লোকটার, চোখ দুখানা জাম্বো সাইজের। আমার দিকে দৃষ্টি পড়তেই আরো যেন বড় বড় হয়ে গেল চোখের মণিগুলো। আমাকে এক হ্যাঁচকায় শূন্যে তুলে নিল লোকটা, তারপর ছুঁড়ে দিল সিলিং এর দিকে। মাটিতে পড়ার আগেই লুফে নিল, আবার ছুঁড়ছে, আবার লুফছে। আমি চিৎকার করছি, কিন্তু গলায় কোনো স্বর নেই। সত্যিই তো খুব অস্বস্তিকর স্বপ্ন। টুপুর নিজেকে ওইরকম একটা দৃশ্যে কল্পনা করলো। মোটেই মজা লাগছে না। টুপুর গম্ভীর মুখে বলল, তখনই তোর ঘুম ভেঙে যায় নিশ্চয়ই? তাহলে তো বেঁচে যেতাম, কিন্তু স্বপ্নটা আরো অনেক লম্বা। ওই লোকটা আমাকে এক হাতে ঝুলিয়ে ঘরে পাক খায়, তারপর দেয়ালের ধারে গিয়ে আর একটা লোকের সামনে গিয়ে দাঁড়ালো। যাব বাবা, দ্বিতীয় একজন সে এলো কোথা থেকে কি জানি। সেই লোকটা দেওয়ালে ঝোলে। ওই লোকটার বডি থেকে একটা লাঠি বের করে আনে। হঠাৎই লাঠিটা খুলে যায়, আর লাঠিটা হয়ে যায় দেওয়াল। তা কি করে সম্ভব? কিন্তু সেটা তো হচ্ছে, আমি তো তাই দেখছি। শালিনীর নাকের পাটা ফুলেছে উত্তেজনায়। এরপর যা ঘটে সে তো আরো ভয়ঙ্কর। লোকটা দেওয়ালে লাথি মারে, অমনি কানে তালা লাগা আওয়াজ, আর দেওয়াল ফাঁক হয়ে যাচ্ছে। সেই গর্তে আমাকে ফেলে দিল। আমি অন্ধকারে পড়ছি তো পড়ছি। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি দরদর করে ঘামতে থাকি। বাকি রাতটা আমি আর ঘুমোতে পারি না। সারা দিন স্বপ্নটা চোখে লেগে থাকে। আমার গা শিওরানো ভাবটা কিছুতেই কাটতে চায় না। খুব বিশ্রী ব্যাপার তো। টুপুর ঠোঁট চাটলো। অবিকল এই স্বপ্ন দেখছিস রোজ? একেবারে সিন টু সিন। শালিনীর মুখ কাঁদো কাঁদো। আমার তো এক এক সময় মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কি বলে মেয়েটাকে আশ্বস্ত করবে ভেবে পেল না টুপু। স্বপ্নকে আদেও আমল দেওয়া উচিত কি? মন গড়া ব্যাপার স্যাপার থেকেই তো স্বপ্ন ডানা মেলে। কেউ কেউ অবশ্য বলে বটে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তা শালিনী তো স্বপ্ন দেখছে মাঝরাতে, সুতরাং স্বপ্নটাকে স্বাচ্ছন্দ্যে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া যায়। কিন্তু কোথায় যেন খচখচ করছে, কিছুতেই উড়িয়ে দিতে পারছে না। কেন? টুপুরও কি স্বপ্নটাকে বিভীষিকাময় কিছু একটা ভেবে নিল? ফের শালিনীর গলা বাজছে। একটু যেন বাঁকা সুরেই বলল, কি রে, শুনেই নার্ভাস হয়ে গেলি? না না, স্বপ্নটা বোঝার চেষ্টা করছি। টুপুর একটু কায়দা করে গলা ঝাড়ল। তুই কি রিসেন্টলি কোনো ভয়ের সিনেমা দেখেছিস? মোটেই না, আমি হরর মুভি দেখিই না। তাহলে নির্ঘাত ঘোস্ট স্টোরিজ পড়েছিস, এবং বইয়ের পাতার ভূত তোর মগজে সেধিয়ে গিয়ে রোজ রাতে তোর ঘুমটাকে ডিস্টার্ব করছে। অসম্ভব! আমি ভূতের গল্প, রহস্য গল্প সেই কবে থেকে পড়ছি, কখনো এরকম হয়নি তো। আগে কিছু হয়নি বলে কোনোদিন হবে না এটা ধরে নেওয়া বোধহয় ঠিক নয়। টুপুর বলল বটে, তবে নিজের কথা নিজেরই কানে বড় ফাঁপা ঠেকলো যেন। কপাল ভালো টিফিন শেষের ঘন্টা পড়ে গিয়েছে। শালিনীকে ফেলে রেখেই ক্লাসের দিকে দৌড়ালো টুপু। অঙ্ক, ভূগোল, ইংরেজি একটা ক্লাসেও মন দিতে পারল না। শালিনীর বিদঘুটে স্বপ্নটাই দখল করেছে মস্তিষ্ক। কিছু যেন একটা অর্থ আছে, কিন্তু ধরা যাচ্ছে না। এক স্বপ্ন বারবার ঘুরে আসছে, এটাও তো অস্বাভাবিক। বাড়িতে স্বপ্ন ব্যাখ্যা করার একটা বই আছে, দেখেছে টুকু। স্কুল থেকে ফিরেই বসে যাবে বইটা নিয়ে, নাকি অভিমান ভুলে একটা ফোন করবে মাসিকে। কাল কিছু একটা জবাব তো দিতেই হবে শালিনীকে, নয় কি? বাড়িতে ঢুকেই টুপুরের ভিড়মি খাওয়ার দশা। মিতিন মাসি এসেছে আজ, সঙ্গে পার্থ মেশোও হাজির। এ যে মেঘনা চাইতেই জল। খাতা বইয়ের ব্যাগ ঘরে ছুঁড়ে দিয়েই লাফাতে লাফাতে ফিরল টুপু। মাসি আজকাল খোঁজ রাখছে না টুপুরের, সেই অভিমান ধুয়ে মুছে সাফ। মাসির গা ঘেঁষে বসেছে টুপুর সোফায়। আহ্লাদি সুরে বলল, তোমরা কতক্ষণ? মেশোই উত্তর দিল, 4টের মধ্যেই ঢুকে যেতাম রে। নিরঞ্জনের মাংসের চপটা নিতে গিয়ে খানিক লেট হয়ে গেল। শুধু চপ নাকি, আরো কত কি এনেছে, সন্দেশ, চমচম, সঙ্গে ডিমের ডেভিল। সহেলির গলায় ছন্দ বিরক্তি।
এই পাহাড় প্রমাণ খাবার কে খাবে? টুপুরের বাবা তো ভাজাভুজি আজকাল ছুঁয়েও দেখে না। কিচ্ছু চিন্তা করিস না দিদি। এবার মিতিনের স্বর ফুটেছে, ঠোঁট বেঁকিয়ে বলল, যে এনেছে সে কি তোরা শেষ করবি তার তোয়াক্কা করে? একাই চপ ডেভিলের শ্রাদ্ধ করবে এখন, তুই শুধু বসে বসে দেখে যা। এই আওয়াজ মেরো না তো। পার্থ মুচকি হাসলো। উত্তর কলকাতায় এলে এগুলো না খেয়ে ফেরে কোন বুড়বক? আমাদের সাউথ কলকাতায় থোড়াই এসব সুখাদ্য মেলে। তো আমাদের ঢাকুরিয়ার ফ্ল্যাট তাহলে বেচে দিই? মিতিন চোখ টিপল টুপুরকে। ঘুরে পার্থকে বলল, হাতিবাগান, শ্যামবাজার, বাগবাজার কিংবা ধরো বেলগাছিয়া পাইকপাড়ার দিকটায় চলে আসি, কি বলো? যা, তাই হয় নাকি? আমাদের বন্ধু বান্ধব চেনা জানা সবাই তো সাউথেই থাকে, হুট করে তাদের ছেড়ে আসা যায় নাকি? আসল কথাটা বলো না। নিতিন ফিকফিক করে হাসছে। নর্থের ভিড় ভাট্টা তোমার পোষায় না, কিন্তু জিভটা তোমার উত্তরের লোভেই সদাই লকলক করে। কি অপমানজনক মন্তব্য! বিটকেল একটা ভ্রুকুটি করল পার্থ। পরক্ষণেই অম্লান বদনে বলল, আমি অবশ্য গায়ে মাখছি না, কারণ যেখানকার যেটা ভালো সেটা গ্রহণ করতে কোনো দ্বিধা নেই। এটা তো মানতেই হবে, কাটলেট, ডেভিল, চপ, কবিরাজি বানানোয় উত্তর কলকাতার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এক একটা দোকানের বয়স 100 বছর। এতদিন ধরে তারা নানা পরীক্ষা নিরীক্ষা করে একটা নিজস্ব গুণমান তৈরি করেছে। আমি তাদের এই গুণটার কদর করছি মাত্র। বেশি জ্ঞান মেরো না তো। মিতিন হালকা ধমক দিল পার্থকে। ঘুরে টুপুরের মাকে বলল, চটপট ওকে থালা সাজিয়ে দে, নয়তো ও ভাট বকেই যাবে। সহেলি হাসতে হাসতে চলে গেল রান্নাঘরে। সত্যি দুখানা প্লেট বোঝাই চপ, ডেভিল, মিষ্টি এনে রাখলো সেন্টার টেবিলে, সঙ্গে পেঁয়াজ, শসা, বিট আর মাস্টার্ড সস। খাও। শব্দটুকু শোনার তর সইল না পার্থর। হলুদ ঝাঁঝালো সসে চপ ডুবিয়ে পেল্লাই এক কামড় বসালো। পরক্ষণেই চোখ দুখানা বুজে গেল, যেন এক স্বর্গীয় অনুভূতি জেগেছে। মুখ নাড়ছে অল্প অল্প, জিভ যেন চপের পুরের প্রতিটা কণার স্বাদ নিচ্ছে তাড়িয়ে তাড়িয়ে। টুপুর হেসে ফেলল, ওহ, পেটুক বটে পার্থ মেশো। মাসি বলে, মানুষ খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খায়। কিন্তু পার্থ মেশোর খাওয়ার ভঙ্গিমাটি দেখলে মনে হয় মানুষের বেঁচে থাকার সার্থকতা বোধহয় শুধু ভোজনেই। পার্থ ভুরু নাচিয়ে টুপুরকে বলল, কিরে, তোল কিছু? আমার একা একা খেতে লজ্জা করছে যে। টুপুর একখানা ডেভিল নিল প্লেট থেকে। নিরঞ্জন দোকানটা বানায় সলিড, আস্ত ডিম পোড়া থাকে। গোটা একখানা ডেভিল খেলে পেট জয়ঢাক অনিবার্য। আধখানা ভেঙে পুড়ল মুখে। 2 আঙুলে মুদ্রা ফাটালো তারিফের। ঘাড় হেলিয়ে মিতিন মাসিকে জিজ্ঞেস করলো, তোমরা নিশ্চয়ই কেবল খাবার কিনতেই আজ পেট্রোল পুড়িয়ে এত দূর আসনি? মিতিন ব্যঙ্গের সুরে বলল, তোর তো দারুণ অবজারভেশন। তাহলে এবার বের করে ফেল কেন এসেছি। টুপুর বলল, নিশ্চয়ই কাছাকাছি কোথাও তোমাদের কোনো ক্লায়েন্ট আছে, তাকে মিট করে তুমি এখানে। নো সেনরিটা, ইউ আর রং। আমরা তোমাদের বাড়িতেই এসেছি। কারণটা ক্রমশ প্রকাশ্য। তার আগে বল, তোর স্কুল কেমন চলছে? সো তবে আজ একটা। টুপুর থমকালো একটু। শালিনীর প্রসঙ্গটা তুলবে কি এখন? সামান্য দোনামোনা করে বলল, স্কুলে আজ একটা আজব ঘটনা শুনলাম। একবার মনে হচ্ছে হাস্যকর, আবার কখনো মনে হচ্ছে ব্যাপারটায় একটা রহস্যের ইঙ্গিত থাকলেও থাকতে পারে। তোকেও কি মাসির রোগে ধরলো? পার্থ দ্বিতীয় চপ তুলল। তেরচা হেসে বলল, তুই কি স্কুল থেকেই টিকটিকিগিরি ধরবি প্ল্যান আঁকছিস? টুপুর মিলিয়ে গেল, ঢোক গিলে বলল, না মানে আমার এক ক্লাসমেট খুব বিপদে পড়েছে তো। পার্থর হাসি চওড়া হলো। ওরে বুদ্ধু, বিপদ মানেই রহস্য নয়। আর অন্যের বিপদের সমাধান করার জন্য তুই স্কুলে যাস না, তুই যাস লেখাপড়া করতে। তাই বলে বন্ধুকে হেল্প করব না? সে তুই নোট দিয়ে হেল্প কর, বই দিয়ে সাহায্য কর, কাল্পনিক রহস্যের গন্ধ খুঁজে কেন সময়টা বরবাদ করবি?
আমি তো সর্বদাই সেই উপদেশই দিই, গ্রাহ্য করে মেয়ে। এবার সহেলির গলা আছড়ে পড়ল। স্কুলে গিয়েও তিনি সারাক্ষণ গেছমি করছেন। কোথায় কে কার সঙ্গে মিসবিহেভ করলো উনি চললেন তাকে শাসাতে। স্কুলের পেয়ারা গাছে কে পেয়ারা পাড়তে উঠবে, আর কে ঐন্দ্রিলা। গত সপ্তাহে কতটা হাঁটু ছড়ে স্কুল থেকে ফিরেছিল তোমরা যদি দেখতে। ওইদিকে ক্লাস টেস্টের নম্বর দেখো, কোনোটায় 40%, কোনোটায় 50। সায়েন্সে 20তে মাত্র 13 পেয়েছে, ভাবতে পারছিস? আহা দিদি, ওর পিছনে ট্যাক করিস না তো। ক্লাস টেস্টে যেমনই হোক ফাইনাল এক্সামে ও ঠিক ম্যানেজ করে নেবে। আফটার অল ব্রেনটা তো টুপুরের খারাপ নয়। একটু আধটু দোষীপনা না করলে ও লেবদুস বনে যাবে। তুই ওকে আর তোল্লাই দিস না তো। এই আমি সাফ জানিয়ে রাখছি, ও যদি অ্যানুয়ালেও ধেরায়, মানে প্রথম 3 জনের মধ্যে না আসতে পারে, তাহলে তোমার সঙ্গে ল্যাংবোট হয়ে ঘোরা ওর খতম। শত কাকুতি মিনতি করলেও আমি ওকে ছাড়বো না। আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে। দিদির শাসানির বহরে ভারী মজা পেয়েছে মিতিন। 2 হাত তুলে সহেলিকে থামিয়ে টুপুরকে গলা নামিয়ে বলল, কি হয়েছে স্কুলে? মাকে চেরা চোখে দেখে নিয়ে টুপুর উগড়ে দিল শালিনীর স্বপ্ন উপাখ্যান। মাঝে মাঝে প্রশ্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল মিতিন। একটু চুপ থেকে বলল, কি যেন বললি? মারোয়ারি মেয়েটির নাম? শালিনী। শালিনী শেঠ। শেঠ তো উপাধি, আসল পদবী কি? মানে এটাও বুঝলি না? শেঠ উপাধিটা ওরা কোনো সূত্রে পেয়েছেন, কিন্তু ওদের তো একটা বংশগত সারনেম থাকার কথা। আছে হয়তো, জানা হয়নি। ভেরি ব্যাড। তথ্য যখন নিবি ডিটেলে কালেক্ট করবি। ধমক খেয়ে দমল না টুকুর, জোর গলায় বলল, সবই জোগাড় করেছি, শুধু ওই ছোট্ট পয়েন্টখানা মিস করে গিয়েছি। বটে, কি পেয়েছিস তাহলে বল? যেমন ধরো, শালিনীর বাবার নাম আকাশচাঁদ, মায়ের নাম গৌরী। অপ্রয়োজনীয় তথ্য। আর শালিনীর কোনো ভাই বোন নেই, ওর ঠাকুরদা ঠাকুরমা বেঁচে নেই, ঠাকুমাকে ও চোখেই দেখেনি। ঠাকুরদাও মারা গিয়েছেন খুব ছোটবেলায়, তাকেও ওর ভালো করে মনে নেই। আগে ওরা থাকতো নর্থ ক্যালকাটায়, মানিকতলার কাছে। ঠাকুরদার মৃত্যুর পরপরই শালিনীর বাবা উঠে এসেছিল দক্ষিণ কলকাতায়। এখন ওরা থাকে ঢাকুরিয়া লেকের ধারে, একটা 14 তলা বাড়ির 10th ফ্লোরে। শালিনীর জ্যাঠা এখনো সেই মানিকতলার বাড়িতেই বাস করছেন, অর্থাৎ 2 ভাই আলাদা হয়ে গিয়েছেন অনেক দিন। তারপর কি করেন শালিনীর বাবা? সফটওয়্যারের ব্যবসা, ওদের বাড়ির কাছেই, খুব রামরামা কারবার। স্বপ্নটার কথা ও বাবা মাকে বলেছে? হ্যাঁ, তারা নাকি খুব একটা পাত্তা দেয়নি। তোরাই বা মাথা ঘামাচ্ছিস কেন? খাওয়া থামিয়ে চোখ গোল গোল করে মাসি বঞ্জির বাক্যালাপ গিলছিল পার্থ। একটু সুযোগ মিলতেই নাক গলিয়ে দিয়েছে তৎক্ষণাৎ। কিন্তু সে রোজই এক অদ্ভুতুরে স্বপ্ন দেখছে। তার জন্য কি গোয়েন্দাগিরি করতে হবে? যে কোনো অস্বাভাবিক ঘটনার পিছনে একটা কিছু কারণ তো থাকে, মিতিন ঠান্ডা গলায় বলল। আর গোয়েন্দার দায়িত্ব সেই লুকোনো কারণটা খোঁজা। আরে এখানে তো কিছুই ঘটেনি। একই স্বপ্ন বারবার দেখাটাও একটা বিশেষ ঘটনা বই কি? মিতিন নিজের মতে অনড়। দৃঢ় স্বরে বলল, স্বপ্ন আসমান থেকে টপকায় না স্যার। আমাদের নিত্যদিনের নানা ঘটনাই রূপ বদলে রাতের স্বপ্নে হানা দেয়। কখনো বা অবিকৃত চেহারাতে আসে, কিন্তু প্রতি রাতে একভাবে ফিরে আসাটা অবশ্যই স্পেশাল মনোযোগ দাবি করে। হয়তো স্বপ্নটার মধ্যে লুকিয়ে আছে কোনো আসন্ন বিপদের সংকেত। শালিনী মেয়েটা মনে মনে হয়তো, ধুত, স্বপ্ন কি সর্বদা নিয়ম মেনে হয় নাকি? কত তুচ্ছ ব্যাপার থেকেও তো স্বপ্নের জন্ম হয়। স্বপ্ন তো অবচেতন মনের একটা মিক্সচার। হয়তো মেয়েটা পথে ঘাটে একটা ভয় পাওয়ানো গোছের সামথিং দেখেছিল, মেবি কোনো কাপালিক বা তান্ত্রিক, তাই ভাটার মতো চোখ কিংবা চুল ওর মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছিল। তাই একটা ভাঙাচোরা চেহারার ওই স্বপ্নটা ওর মধ্যে এসে হাজির হয়েছে। হতেও পারে
কিন্তু কোনো অনুমানের ওপর তো ছেড়ে দিতে পারি না। সুতরাং স্বপ্নটা কার্যকারণ সূত্র মানছে, কিন্তু সেটাও তো বাজিয়ে দেখতে হবে। আমার ঘাট হয়েছে, আমাকে ক্ষমা দাও। মজারু ভঙ্গিতে হাত জোর করল পার্থ। তোমাদের যা প্রাণ চায় করো, কিন্তু দরকারি কাজটা আগে সেরে নাও, নয়তো যে উদ্দেশ্যে আসা সেটা হয়তো ভুলে যাব। মিতিন কাঁধ ঝাঁকালো। তুমি বলো না। ওকে। পার্থ ডেভিলের শেষটুকু চালান করে দিল মুখগহ্বরে। সহেলি চা এনেছে। পেয়ালা পিরিচ হাতে তুলে নিয়ে বলল, সহেলি দি, পুজোয় এবার স্পেশাল কোনো প্রোগ্রাম আছে নাকি আপনাদের? সহেলি জোরে জোরে মাথা নাড়ল। কই না তো, ওই কয়েকটা মণ্ডপে ঘোরা আর বড় জোর এক আধ দিন কোনো ভালো রেস্তোরাঁতে যাওয়া, তাও যদি টুপুরের গেতো বাবাটিকে নড়াতে পারি। তিনি নির্ঘাত ওই সময়টিতে ভারী ভারী কেতাব খুলে বসার মতলব আঁটবেন। টুপুরের বাবা অবনী কলেজে পড়ান। তার দুটি নেশা, দুষ্প্রাপ্য প্রবন্ধের বই গেলা ও ঘুম। পুজোর ছুটিতে দুটোই যে তিনি পুরো মাত্রায় উপভোগ করতে চাইবেন এ তো বলাই বাহুল্য। পার্থ চায়ে চুমুক দিল। এবার যদি অবনীদার সুখে ব্যাঘাত ঘটাই? কিভাবে? রাজস্থানে যদি একটা ট্রিপ করি। ওমা, রাজস্থান তো আমার স্বপ্ন। সহেলি আহ্লাদে লাফিয়ে উঠল। কবে বেরোবে? কদিনের জন্য যাব? কোথায় কোথায় ঘুরবো? ধীরে ধীরে একে একে বলি তাহলে। মিতিনকে এক ঝলক দেখে নিয়ে পার্থ গলা ঝাড়ল। লক্ষ্মী পুজোর আগের দিন বিকেলে যাত্রা শুরু। প্রথমে দুরন্ত এক্সপ্রেসে নয়াদিল্লি, সেখান থেকে গাড়ি নিয়ে জয়পুর। কোজাগরি পূর্ণিমার চাঁদটা আমরা জয়পুরেই দেখব। তারপর যাব আজমের, পুষ্কর, যোধপুর, বিকানির, জয়সলমীর হয়ে মাউন্ট আবু, দেন উদয়পুর, টাঙ্ক অ্যান্ড চিত্তরগড়। দুর্গ দেখার মাঝে টুক করে একটু জঙ্গল সাফারি, রণথম্ভর ফরেস্ট। অবশেষে ভরতপুর পাখিরালয় ছুঁয়ে ব্যাক টু নিউ দিল্লি এবং রাজধানীতে চড়ে প্রত্যাবর্তন। মোট 18 দিন। টুপুরের উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছে যেন। নাচতে ইচ্ছে করছিল টুপুরের। কল্প চোখে দেখতে পাচ্ছে দুর্গ, মরুভূমির উটের পাল, সোনালি বালি, রঙিন পাগড়ি পরা তাগড়াই লোকজন। আচমকা মিতিন মাসির গলা। শালিনীকে একটা কথা জিজ্ঞেস করিস তো, অল্প কয়েকদিনের মধ্যে বাড়িতে নতুন কেউ এসেছে কিনা? আজব কৌতূহল তো। স্বপ্নটা তাহলে টানছে মাসিকে, কিন্তু কেন? পরদিন স্কুলে গিয়ে টুপুরের আক্কেল গুরু। শালিনী যেন আচমকাই বদলে গিয়েছে। কাল তো মেয়েটার সঙ্গে দিব্যি পটে গিয়েছিল টুপুরের। টিফিনের পর ক্লাসেও কথা বলেছিল টুকটাক, ছুটির পরও কত গল্প করলো। ইমেল আইডি, মোবাইল নাম্বার আদান প্রদান সবই হলো হাসি মুখে। কিন্তু আজ যেন টুপুরকে চিনতেই পারছে না শালিনী, নাকি চিনতে চাইছে না। চোখে চোখ পড়লেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। যে কথা বলা তো দূরস্থান, প্রশ্ন করলেও এড়িয়ে যাচ্ছে উত্তর। হলোটা কি শালিনীর? কাল গোটা টিফিনটা সাবড়ে দিয়েছিল বলে সে টুপুরের কাছাকাছি ঘেঁচতে রাজি নয়, নাকি স্বপ্নের ঘটনাটা পুরো গুলগাপ্পি? পাছে স্বপ্নটা নিয়ে টুপুর ফের জেরা শুরু করে এবং বানানো গল্পটি ধরা পড়ে যায়, তাই শালিনীর থেকে দূরে দূরে থাকছে। মিতিন মাসি একটা রহস্যের গন্ধ পর্যন্ত পেয়েছিল। একদিনেই সব চৌপাট হয়ে গেল। কিন্তু টুপুর অত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শেষ না দেখে সে ছাড়বেই না। ছুটির ঘন্টা বাজতেই টুপুর প্রায় ঝাঁপিয়ে পড়ে শালিনীর ওপর। গেট পর্যন্ত পৌঁছানোর আগেই ধরেছে শালিনীকে। ক্ষুব্ধ গলায় বলল, তোর কেসটা কি রে? তুই কোনো কারণে আমার ওপর রাগ করেছিস? শালিনী সামান্য থতমত খেয়ে বলল, কই না তো। তাহলে আমাকে আজ দেখতেই পাচ্ছিস না যে বড়? জানিস তোর স্বপ্নটা নিয়ে কাল আমি বাড়ি গিয়েও কত ভেবেছি। ইনফ্যাক্ট স্বপ্নটার কি অর্থ হতে পারে তাই নিয়ে আমি ঐন্দ্রিলা, থাক না। শালিনী থামিয়ে দিল টুপুরকে। আমি এই জন্যই তোর থেকে তফাতে আছি। মানে স্বপ্নটা নিয়ে আলোচনার ইচ্ছা নেই আমার। কেন রে? অত কৈফিয়ত দিতে পারবো না।
শালিনী যেন এবার একটু বিরক্ত। ধরে নে আমি কোনো স্বপ্ন টপ্ন দেখিনি। যাহ বাবা, কালই তো তুই অত কিছু বললি। ধর আমি মজা করেছিলাম। হুম, তুই খুব সিরিয়াস ছিলিস। টুপুর ভুরু কোচকালো। হঠাৎ চেপে যেতে চাইছিস কেন? আহ ঐন্দ্রিলা, আমায় বোর করিস না, আমার ভালো লাগছে না। কেন রে, স্বপ্নটা নিয়ে কিছু হয়েছে নাকি? শালিনী একটুক্ষণ নীরব, তারপর আচমকাই ফুপিয়ে উঠল। আমায় কিছু জিজ্ঞেস করিস না প্লিজ। টুপুর হতভম্ব, কি বলবে ভেবে পেল না। ন যৌজ ন তৌস্থ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ শালিনী খপ করে টুপুরের হাত চেপে ধরল, নাক টেনে বলল, স্বপ্নটা নিয়ে বাড়িতে কাল খুব অশান্তি হয়েছে রে। কিরকম? টুপুর ফের কৌতূহলী। স্কুলে বন্ধুদের কাছে গল্প করেছি শুনে ছোড়দাদু খুব রাগ করলেন। বললেন এতে নাকি আমার অমঙ্গল ঘটতে পারে। শুনে অমনি বাবাও। দাঁড়া, টুপুর হাত তুলে শালিনীকে থামালো। ছোড়দাদুর কথা তো কাল বলিসনি। উনি কি তোদের বাড়িতেই থাকেন? না না, উনি তো সবে গত রবিবার কলকাতায় এসেছেন। নিতিন মাসি কি এরকমই কারুর আগমনের সম্ভাবনা আন্দাজ করেছিল কাল? কথাটা মনে হতেই টুপুর প্রশ্ন করে ফেলল, উনি থাকেন কোথায়? ওর কোনো ঠিক ঠিকানা ছিল না। সন্ন্যাসী মানুষ, পথে পথেই নাকি থাকতেন। আমার জন্মের ঢের আগেই তো উনি ঘরবাড়ি ছেড়ে গিয়েছিলেন। এখন রাজস্থানে এক আশ্রমে বাস করেন, রনকপুরে। কলকাতা ফিরলেন বোধহয় 20 ইয়ার্স পরে। ও, তা উনি বুঝলেন কি করে স্বপ্নটা অন্যদের বললে তোর ক্ষতি হতে পারে? আমি কি করে বলবো? বাবাও ওর কথা মেনে নিলেন যে। শালিনীর গলা ধরা ধরা শোনালো। ফেসবুকে স্বপ্নটা পোস্ট করেছিলাম তো, সেটা জানতে পেরে বাবা আরও রেগে গিয়েছিলেন। এখন বাবার কড়া হুকুম আমি যেন স্বপ্নটা নিয়ে কারুর সঙ্গে ডিসকাস না করি। টুপুর আহত স্বরে বলল, অদ্ভুত হুকুম? একটা স্বপ্ন কি এমন হাতিঘোড়া যে তাই নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলাও নিষেধ? আমি জানি না রে, ছোটদাদু বারণ করলো বলেই হয়তো। শালিনীর স্বর যথেষ্ট করুণ। অথচ কাল রাতেও আমি স্বপ্নটা দেখেছি। তাই নাকি? একই স্বপ্ন? ছাড়, ভুলে যা। শালিনী ফোঁস করে একটা শ্বাস ফেলল। ওই স্বপ্নটা দেখতে দেখতেই হয়তো কোনোদিন হার্ট ফেল করে যাব। হয়তো সেটাই আমার নিয়তি। ভারী দুঃখী দুঃখী দেখালো শালিনীর মুখখানা। স্কুল বাস হর্ন দিচ্ছে। বাসের পানে দৌড় দিল শালিনী। টুপুরের বাড়ি কাছেই। হাঁটতে শুরু করলো মন্থর পায়ে। মেজাজটা যেন বিগড়ে গিয়েছে হঠাৎ। শালিনীর স্বপ্নটা নিয়ে আর এগোনো যাবে না জেনে একটা অক্ষম ক্ষোভও জ্বালা ধরাচ্ছে বুকে। নিতিন মাসিও নিশ্চয়ই বিরক্ত হবে টুপুরের ওপর। ভাববে মেয়েটা অকম্মাই রয়ে গেল। পার্থমেশো অবশ্যই মজা পাবে খুব। মাসি বঞ্জি একসঙ্গে হতাশ হলে মেশো তো তালি বাজাবেই। বাড়ি এসে আর বেরোতে ইচ্ছে করছিল না টুপুরে। সহেলি দই বড়া বানিয়েছিল দুপুরে। খুব একটা পছন্দের খাবার না হলেও নির্বিবাদে খেয়ে নিল আজ। এবার বাবার ল্যাপটপখানা খুলে বসলে হয়। মা বাবাকে না জানিয়ে সম্প্রতি একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে টুপুর। ছোট্ট একটা বন্ধুবৃত্ত তৈরি হয়েছে ফেসবুকে। বিকেল বেলাটাই তাদের সঙ্গে খানিক বৈদ্যুতিক গল্প আড্ডা চালানোর আদর্শ সময়। ল্যাপটপ চালু করতে গিয়েও থমকালো টুপুর। শিওরে সমন, কাল ক্লাস টেস্ট আছে ইতিহাসের। পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসিদের ভারতে আগমন, তাদের ব্যবসা বাণিজ্য, পলাশির যুদ্ধ, এসব নিয়েই পরীক্ষা। সাল, তারিখ, ঘটনা প্রবাহ একদম স্মরণে থাকে না টুপুরের। বড্ড গুলিয়ে যায়। কিন্তু যদি সে ধেরায় পরীক্ষায়, মা তাকে কাঁচা চিবিয়ে খাবে। নিতিন মাসির সাগরেদ করার যেটুকু যা ছাড় মেলে তাও হয়তো জুটবে না আর। সুতরাং মানে মানে বইপত্র খোলাটাই এখন বেশি জরুরি। এই সব 7-5 ভেবে সবে টুপুর পড়ার টেবিলে বসেছে, অমনি মোবাইল ফোনটা ঝনঝন। টুপুরদের স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়া বারণ, তাই দিনভর বাড়িতেই পড়ে থাকে ফোনটা। এখন হঠাৎ সচল হলো যে বড়। স্কুলের কেউ ডাকাডাকি করছে? শালিনীর সঙ্গে টুপুরের গুজগুজ নিয়ে কৌতূহল, নাকি পাড়ার কোনো বন্ধু? মনিটরের দৃষ্টি পড়তেই ঈষৎ অস্বস্তি। নিতিন মাসি কি বলবে এখন সে মাসিকে?
একটু গলা ঝেড়ে টুপুর স্বর ফোটালো। হ্যাঁ বলো। বলবি তো তুই, তোকে যা জানতে বলেছিলাম। ওসব জেনে টেনে কোনো লাভ নেই গো মাসি। শালিনী স্বপ্নটাকে পুরো গিলে নিয়েছে ওদের বাড়ির লোকজনের গুতোয়। আহ, তোকে যা করতে বলেছিলাম সেটা করেছিস কি? মাসির গলায় উষ্মার আভাস। টুপুর চটপট শালিনীর ছোড়দাদুর উপাখ্যান শুনিয়ে দিল। কয়েক সেকেন্ড ও প্রান্তে কোনো সারা শব্দ নেই। তারপর ফের মাসির কণ্ঠ। আমার আন্দাজটা তাহলে ভুল নয়, গড়বড় তাহলে সত্যিই আছে একটা। মানে? এক কথায় তো মানে বোঝানো যাবে না, শুধু এইটুকু জেনে রাখ, শালিনী তার বাবার কাছে বকুনি খেয়েছে রাতে খাওয়ার সময়। সম্ভবত খেতে বসে উৎসাহ নিয়ে বলছিল, তখনই প্রথম ওর ছোড়দাদু ওকে ধমকায়, তারপর ওর বাবা। টুপুর অবিশ্বাসের সুরে বলল, তুমি কি করে শিওর হচ্ছ? কারণ শালিনী কাল সন্ধেবেলায় স্বপ্নটা পোস্ট করেছিল ফেসবুকে। তখন ঘড়িতে 8:06। রাত 10টার পর স্বপ্নটা ফেসবুক থেকে মোছা হয়েছে। টুপুরের গলা থেকে বিস্ময় ঠিকরে এলো। তুমি হঠাৎ শালিনীর ফেসবুক অ্যাকাউন্টে গেলে কেন? ওর স্বপ্নটা আমায় খুব হন্ট করছিল যে, তাই মনে হলো মেয়েটার নেচারটা একটু স্টাডি করি। কি বুঝলে ওর ফেসবুক ঘেটে? মেয়েটা খুব চাপা ধরনের, খুব বাচ্চাবেলা থেকেই ওর মধ্যে একটা ভয় বাসা বেঁধে আছে। নিজের কোনো ফটো দেয়নি ফেসবুকে। ওর বয়সী একটা মেয়ের ক্ষেত্রে যা রীতিমতো অস্বাভাবিক। বন্ধুর সংখ্যাও খুব কম, সেটাও ওর ফেসবুক করা নেচারটার সঙ্গে ঠিক খাপ খায় না। হ্যাঁ গো মাসি, মেয়েটা একটু আজব ধরনের, নইলে রোজ রোজ এক স্বপ্ন দেখে, এবং এমন স্বপ্ন যেটা বাড়ির লোক জনসমক্ষে চাউর করতে রাজি নয়। মিতিনের স্বর সামান্য উত্তেজিত। না রে টুপুর, ব্যাপারটা তলিয়ে দেখতেই হবে। আমার মনে হচ্ছে পরিবারটায় কিছু একটা গোপন আছে। ওই স্বপ্নটা তারই একটা মূল্যবান সূত্র। স্বপ্ন? সূত্র? টুপুর বিড়বিড় করলো। কিভাবে? সেম ড্রিম রিপিট হচ্ছে, অর্থাৎ মেয়েটার মনে মনে কোনো ছবি আঁকা আছে যেটা ফিরে ফিরে আসছে, আর এটা ঘটছে ওই ছোটদাদুর আবির্ভাবের পরেই। দিস ইজ নট কাকতালীয়। কিন্তু মাসি, আমরা এগোবো কি করে? শালিনীর বাবা মোটেই আমাদের অ্যালাউ করবে না। তার জন্য উপায় ঢুঁড়তে হবে। তুই শুধু আপাতত শালিনীর ওপর ওয়াচ রেখে যা। কিন্তু তুমি? পরে কথা হবে। টুপুরের প্রশ্নটা থামিয়ে দিল মিতি। বলল, কাজ আছে, রাখছি। এমন আচমকা ফোন কেটে দিল মাসি। টুপুর হতভম্ব। খুব গভীর চিন্তায় থাকলে মাসি এরকম করে দেখেছে টুপুর, কিন্তু চিন্তাটা যে কেন সেটাই মগজে ঢুকছে না। কি আছে শালিনীর স্বপ্নটায়? স্মরণ করল টুপুর। একটা দানব টাইপ লোক শালিনীকে নিয়ে লোভালুফি খেলছে। একটা লোক থেকে দুটো লোক। 2 নম্বর লোকটা নাকি দেওয়ালে ঝোলে। কোত্থেকে একটা লাঠি বেরিয়ে আসে, তারপর লাঠি, দেওয়াল, গর্ত, এসবের মানে কি? তবে মিতিন মাসি কেসটা নেওয়ার জন্য যেভাবে উতলা হয়ে পড়েছে, নির্ঘাত একটা অর্থ বের করে ফেলেছে স্বপ্নটার। সেই অর্থটা অবশ্য রোমাঞ্চকর। খামোখা মিতিন মাসির মগজের সঙ্গে পাল্লা টানার দরকার কি টুপুরের? কেসটা মিতিন মাসি টুপুরের মাধ্যমেই তো পাচ্ছে, সুতরাং টুপুর তো অনুসন্ধানে থাকবেই। কিন্তু কি নিয়ে অনুসন্ধান, সেটাই তো ছাই আধারে। কোনো মানে হয়? ধুত্তেরি বলে ল্যাপটপখানা অন করলো টুপুর। ফেসবুকে গিয়ে দেখলো 2-3 জন বন্ধু উকিঝুঁকি দিচ্ছে জানলায়। আড্ডা জুড়তে গিয়েও কি মনে করে খুঁজতে লাগলো শালিনীকে। কি কাণ্ড, মিলছে না কেন? হুশ করে উবে গেল যে। শালিনীর বাবা কি মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে তালা ঝুলিয়ে দিলেন? ভারী অন্যায়, ভারী অন্যায়। বাবা ভদ্রলোকটি নিজে কি আছেন ফেসবুকে? খুঁজতে না খুঁজতেই মিলেছে সন্ধান। হ্যাঁ, বহাল তবিয়তে মজুদ আকাশচাঁদ শেঠ। প্রোফাইলটা তো বিটকেল। শখ পেশা কিচ্ছু দেয়নি আকাশ। তার বদলে রয়েছে একটা হেয়ালি মার্কা ঠিকুচি। না গৌড় পাটনা, রাজমহল মুর্শিদাবাদ, মহিমাপুর, ওম গঙ্গা, হীরামানিক ফতেস্বরূপ, ওম গঙ্গা। এটা কি কোনো পরিচয় হতে পারে? না, এই পাগল পরিবার নিয়ে মগজটাকে ট্যাক্স করে লাভ নেই।
বরং ইতিহাস বইটা খুললে খানিকটা কাজ হয়। ল্যাপটপকে ঘুম পাড়িয়ে এবার টুপুর পাঠে মনোযোগী। তারই মধ্যে টের পেল বাবা ফিরলেন কলেজ থেকে। ইতিহাসটা বাবার কাছে পড়তে মন্দ লাগে না খুব একটা। ঘটনার পর ঘটনা এমন সুন্দর করে বুঝিয়ে বলেন অবনী, পুরো সময়টা যেন চোখের সামনে দেখতে পায় টুকু। কিন্তু বিপদও আছে, কোর্স সিলেবাসের কথা মাথায় থাকে না বাবার। ইতিহাসে ডুবে গিয়ে এক প্রসঙ্গ ছেড়ে চলে যান আর এক প্রসঙ্গে, তখন তাকে বইয়ের পাতায় ফেরানোই মুশকিল। এই তো গত সপ্তাহে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে পাড়ি দেওয়ার বিবরণ দিতে গিয়ে ঢুকে পড়লেন ইউরোপের ইতিহাসে। ফ্রান্স ইংল্যান্ডের যুদ্ধ। ভারত তখন অবনীর মন থেকে কোথায় হাওয়া। তবু টুপুর বাবার কাছে যাওয়ার জন্য উসখুস করছিল। পলাশির যুদ্ধের বিশদ ইতিহাসটা মগজে পুড়ে নিতে পারলে হাফ ইয়ারলি অ্যানুয়ালের প্রস্তুতিটাও হয়ে যাবে একেবারে। উঠতে যাচ্ছিল টুপু, আবার মোবাইল ঝনঝন এবং নিতিন মাসি। টুপুর উচ্ছ্বাসে ফেটে পড়ার আগেই নিতিনের নিরুত্তেজ স্বর, সোমবার তোদের ছুটি আছে না জন্মাষ্টমীর? শনিবার স্কুল থেকে ফিরে তৈরি থাকিস। কেন গো, কোথাও যাবে নাকি? মেশো তোকে এখানে নিয়ে আসবে। রোববার আমরা শালিনীর বাড়ি যাব। কত যে প্রশ্ন ভুসভুস করছে টুপুরের পেটে, কিন্তু গলার স্বর ফুটছে না কেন? নিতিন মাসির 1 নম্বর পর্বটি আজ এখানেই সমাপ্ত। দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে। আমার এই স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেলের গল্পগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। আর সবাই বেল আইকনটা অন রেখেছো তো? তাহলে আমার গল্পের নোটিফিকেশন খুব জলদি পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা।